নমস্কার। বাংলা স্ফিয়ারের রাত্রি 9টায় আবার আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমাদের সাংবাদিকতা পেশায় যত কলা আছে তার মধ্যে সবচাইতে কঠিন হল সাক্ষাৎকার গ্রহণ। এর উত্তরটাও খুব সহজ। দেখুন, মানুষ সহসা হাতের কাছে টেপ রেকর্ডার দেখলে কিংবা ক্যামেরা দেখলে নিজেকে ভিতরে গুটিয়ে নেয়, অনেকটা শামুক যেমন খোলের মধ্যে গুটিয়ে নেয় সেই রকম। ফলে সাক্ষাৎকার যে নিচ্ছে তার সামনে চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ায় খুব কঠিন। অর্থাৎ তাকে এমনভাবে আস্তে 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 প্রশ্ন করতে হবে যাতে উল্টো দিকে যিনিই বসে থাকুন না কেন প্রথমে তার আড়ষ্টতা কেটে যায় এবং ধীরে ধীরে আমার যা জানার কথা সেগুলো আমি তার পেট থেকে বার করে আনতে পারি। যখন এই ধরনের একটা সাক্ষাৎকার নেওয়া যায় বা হয় তখন তাকে সার্থক সাক্ষাৎকার বলতে আমার কোনো সমস্যা নেই। এখন সেই জন্যেই আমার সম্পাদক আনন্দবাজারের অভিক সরকার আমাকে মাঝে মাঝেই বলতেন যে দেখো, ইন্টারভিউ ইজ লাইক সিডিউসিং এ ওম্যান। আপনি যদি প্রথম দিনের আলাপেই ঝাঁপিয়ে পড়েন তাহলে যে কোনো মহিলা আপনার নামে থানায় কমপ্লেন করে দেবে। সিডিউসিং এ ওম্যান যেভাবে করতে হয় একেবারে হুবহু সাক্ষাৎকারটাও নিতে হয় ঠিক সেইভাবেই। আজ পর্যন্ত এর চাইতে কোনো ভালো সংজ্ঞা সাক্ষাৎকারের আমি অন্তত জীবনে শুনিনি। সে যাই হোক, দেখুন, একটা সাক্ষাৎকার সুমন দে নিয়েছে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর। তার দুয়ারের চৌকাঠে তিনি দাঁড়িয়েছিলেন আর ভক্তজনের মতো একটা চমৎকার গাঢ় গোলাপি না গেরুয়া ভালো বুঝতে পারলাম না রঙের পাঞ্জাবি পরে সুমন দাঁড়িয়েছিল। তাকে দেখে আমার ছেলেবেলায় যখন আমার পৈতে হয়েছিল এ মাথা ফাতা ন্যাড়া করে কেলেঙ্কারি অবস্থা, হাতে দণ্ডি ধরিয়ে দিয়ে আমার বড় পিসমশাই বলেছিলেন যার সঙ্গে দেখা হবে তাকেই জিজ্ঞেস করবি ভগবতী ভিক্ষাং দেহি, অর্থাৎ একটা ঝোলা নিয়ে তার সামনে দাঁড়াতে হবে। তিনি যদি 2 টাকা 4 টাকা 5 টাকা 2টো কলা চাল মূলো এইসব দেন তাহলেও চলবে। এই সাক্ষাৎকারের নামটা যদি ভগবতী ভিক্ষাং দেহি হতো তাহলে একেবারে সর্বাংশে সার্থক হতো। এখন আমি সুমন আমার অনুজ। ওর চ্যানেল যখন স্টার আনন্দ ছিল এবং আমার উপর দায়িত্ব পড়েছিল সেটাকে তৈরি করার, তখন থেকেই সুমন আমার সহকর্মী। আমি বাজি ফেলে বলে দিতে পারি এই সুমন দে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে অথবা গৌতম দেবকে অথবা এমনকি এখন অশীতিপর বিমান বসুকেও ইন্টারভিউ করেন তাহলেও এর চাইতে অনেক অ্যাগ্রেসিভ কোয়েশ্চেন তাকে করতে দেখা যেত। বিমানদার ক্ষেত্রেই ও সে কাজ করেছে। সেই কবেকার কোন একজন নারীর অন্তর্ধান হয়ে যাওয়ার প্রশ্ন, যেটা অত্যন্ত স্পর্শকাতর বলে আমরা দীর্ঘদিন মনে করে এসেছি, সেই প্রশ্ন বিমানদাকে করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি সুমনকে। কিন্তু একবার এই ধরনের একটা প্রশ্ন ব্যক্তিগত যদি সুমন মমতা বন্দ্যোপাধ্যায়কে করতেন, এই ধরনের বহু কাহিনী তো তার জীবনেও আছে, তাহলে পরিণতি কী হতো? আমার ধারণা দুটোর একটা হতো। হয় পাশের টালিনালায় তাকে চুবিয়ে মারার নির্দেশ দিতেন মুখ্যমন্ত্রী, নতুবা সিকিউরিটি ডেকে তাকে ঘর থেকে বার করে দিতেন। ওই
ঘরই হোক আর ওই বাইরের উঠোনই হোক, এবং সেটাই হতো একজন প্রকৃত সাংবাদিকের সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু সেই রাস্তায় সুমন যায়নি কেন, সেই কারণটা সেই জানে। আসলে আজকাল সাক্ষাৎকারগুলোও, সে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বলুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলুন, বা গোটা ভারতবর্ষ জুড়ে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের যে কোনো ব্যক্তির সঙ্গে বলুন না কেন, সব কিছুই কোরিওগ্রাফড। আগে থেকে যার সাক্ষাৎকার নিচ্ছি তাকে জানাতে হয় আমি কি কি প্রশ্ন করব, এবং কি কি প্রশ্ন করব তার চেয়েও বড় কথা কি কি প্রশ্ন করব না। তিনি যদি দেখেন যে আপনি এসে প্রশ্ন করার ছলে এমন কিছু জানার চেষ্টা করছেন যেটা তার পক্ষে স্পর্শকাতর বা বিপজ্জনক, তাহলে তিনি রাজিই হবেন না। এখন আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা কোন ইন্টারভিউটাকে 1 নম্বরে রাখবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেওয়া অক্ষয় কুমারের সাক্ষাৎকার, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেচারা সুমনের সাক্ষাৎকার? আমার মনে হয় গুণগতভাবে এই দুটো পরস্পরের সঙ্গে বিরাট প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমার কমেন্ট বক্সে অনুগ্রহ করে আপনারা যদি এই দুটি সাক্ষাৎকারের একটা তুল্যমূল্য বিবেচনা করে কাকে পছন্দ সেইটুকু লিখে দেন, তাহলে অন্তত আমার বেশ আমোদ হবে। দেখুন, যে কোনো সাক্ষাৎকার নিতে গেলে আজকাল যা আবহাওয়া হয়েছে, মিডিয়ার স্বাধীনতা বলে কিছু নেই, স্বাধীন সাংবাদিক এখন অক্সিমোরন, এবং প্রত্যেকেই আসলে পেশাটাকে আর ভালোবাসে না বা ভালোবাসতে পারে না। তাদের সারাক্ষণ মনে রাখতে হয় তাদের মালিকের মুখ, মালিকের কণ্ঠস্বর তাদের ভূতের মতো তাড়া করে। সুমনের ক্ষেত্রেও নিশ্চয়ই সেই ধরনের কিছু হয়েছে। অতএব এই সাক্ষাৎকারে যে কোনো আনাড়ি লোক মুখ্যমন্ত্রীকে যে 10-12টা প্রশ্ন করতেই করত এই সমস্যা সংকুল রাজ্যের, তার একটা রাস্তা সে মারায়নি। আরজিকর প্রসঙ্গ, নট ইভেন এ হুইপ, 26,000 লোকের চাকরি চলে যাওয়া, নট ইভেন এ হুইপ। এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নাম করে তার বিরুদ্ধে মামলা করেছে, একেবারে সহজে তাকে ছেড়ে দেওয়া, তিনি এটা সাবজুডিস বলে এড়িয়ে গেলেন। দলের ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, এই যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর সড়ক পথে যাওয়াটাকে পছন্দই করেন না, বস্তুত নভোচর হয়ে গেছেন, সেই প্রসঙ্গ, কয়লা, বালি, গরু, একেবারে যেদিকে তাকাবেন সেদিকেই তো রত্নখচিত এই বঙ্গ। আর এই সব প্রশ্নই যদি আমি তার সঙ্গে সাক্ষাৎকার নিতে গিয়ে জিজ্ঞেস না করি, তাহলে ধরে নিতে হবে হয় আমার সে কলজের জন্যই, সুমনের ক্ষেত্রে সেটা আমি মানি না, আর নয়তো মালিক বলে দিয়েছে ভাই ভোট আসছে, এমন কোনো কেলো করো না যাতে কয়েক কোটি টাকা তৃণমূলের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের হাতছাড়া হয়ে যায়। দেখুন, এগুলো আমি জীবনের রূপান্তে এই সময় কাজ করার সময় হাড়ে হাড়ে নিজেই বুঝেছি। ফলে এই ধরনের সমস্যার মধ্যে যদি সুমনকে চ্যানেল হেড হিসেবে পড়তে হয়ে থাকে, আমি সেটাকে অস্বীকার করব না, এবং তার জন্যে আমি সত্যি কথা বলতে কি তাকে কোনো গালমন্দও করব না। আমার খালি একটাই আপত্তি, সুমন সাংবাদিকতা করছে বহুদিন ধরে, ওর জীবন শুরু হয়েছিল অভিজিৎ দাশগুপ্তর খবর এখন থেকে, সেও বোধহয় আদ্যিকালের কথা, তারপর ও কিছুদিন খাস খবরে কাজ করেছে কিনা আমার মনে নেই।
স্টার নিউজের হিন্দি চ্যানেলেও কলকাতার করেসপন্ডেন্ট ছিল। ছেলেটা চমৎকার হিন্দিও বলতে পারে, ইংরেজিও বলতে পারে, বাংলাও বলতে পারে। তারপর ঝাঁকের কই ঝাঁকে মিশে যাওয়ার মতো আমি স্টার আনন্দের দায়িত্ব নেওয়ার পর আমাদের এডিটর উদয় শঙ্কর মার্চিং অর্ডার দিলেন সুমনদেরকে যে আর কষ্ট করে হিন্দি বলার দরকার নেই, তুমি সুমনের সঙ্গে এই স্টার আনন্দ চ্যানেলে ঢুকে পড়ো। এবং আমি যত সহকর্মীর সঙ্গে এই দৃশ্যশ্রাব্য মিডিয়ায় কাজ করেছি, তার মধ্যে টেলিভিশন বোঝে সুমনের মতো টেলিভিশন বোঝা একজন সাংবাদিক আমি খুব বেশি দেখিনি। দেখুন, আমরা যারা প্রিন্ট জগতের বিচরণ করেছি তারা ঠিক ক্যামেরার ভাষা বুঝি না। যে যতই বাতেলা করুক বুঝতে অনেক সময় লাগে। আমরা যেহেতু সোলো প্লেয়ার, আমরা নিজেরা লিখি, আরেকজন দেখে দেয়, বা আমার ক্ষেত্রে আমি আমারটা দেখতাম, তারপরে সেটা ছাপা হতো। এসেনশিয়ালি এ প্রিন্ট জার্নালিস্ট ইজ এ সোলো প্লেয়ার, অনেকটা টেনিস খেলার মতো, দাবা খেলার মতো। আর টেলিভিশন ইজ এ টিম গেম। একটা জিনিস খুব সুন্দর করে প্রেজেন্টেড হবে কি হবে না সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। ছবিটাকে তুললো, ঠিক অ্যাঙ্গেল থেকে তুললো কি না, ভয়েস ওভার কে দিল, তার গলাটা সুব্রত মুখার্জির মতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না অমিতাভ বচ্চনের মতো, সেটা একটা মস্ত বড় ফ্যাক্টর। তারপরে সেটাকে এডিট কে করলো, এডিট করা একটা খুবই কুশলী কাজ, কুশলী না হলে ভালো এডিট করা যায় না। তারপরে সেটা গেল স্টুডিওতে। অ্যাঙ্কারকে আজকাল তো দেখি সব অ্যাঙ্কারই মনে হয় পিছনে ছুঁচোবাজি লাগিয়ে দেওয়া হবে এই ভয়ে তারস্বরে চিৎকার করে। আমাদের সময় ওটা ছিল না। কোনো সভ্য দেশের সভ্য চ্যানেলে অ্যাঙ্কারদের আপনারা চিৎকার করতে দেখবেন না। বিবিসির অ্যাঙ্কারদের ডেসিবেল লেভেল কিংবা সিএনএনের অ্যাঙ্কারদের ডেসিবেল লেভেল একবার মনে মনে কম্পেয়ার করে দেখবেন। আর আমাদের এই হিন্দি আর বাংলা চ্যানেলের অ্যাঙ্কারদের এই চিৎকার কী ধরনের শব্দ দূষণ এবং কানের পক্ষে পীড়াদায়ক সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আলোচনাটা ডাইগ্রেস করতে চাই না, ফিরে আসি সাক্ষাৎকারে। দেখুন, আপনি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন বা করবেন না সেটা একান্তভাবে আপনার নিজের ব্যাপার। আপনি যদি মনে করেন ভগবতীর সামনে এসেছেন, অতএব আপনি ভক্তের রূপে, আর চেহারাটাও তেমনি, পোশাকও প্রায় মনে হচ্ছিল, ওখানে না হয়ে যদি কালীঘাট অথবা দক্ষিণেশ্বরে সুমন যেত তাহলেও পোশাকটা একদম খাপে খাপ কেদারের বাপ বলতে যাবো যায়, তাই হয়ে যেত। সে যাই হোক, কী প্রশ্ন সে করবে বা করবে না তা নিয়ে কোনো মাতব্বরি করার আমার অধিকার নেই, কেননা সে এখন আর আমার আন্ডারে কাজ করে না। প্রশ্ন তোলার অধিকার অবশ্যই আছে অ্যাজ এ ফেলো মিডিয়া পারসন, কিন্তু আমি যার সাক্ষাৎকার নিচ্ছি তিনি ছত্রে ছত্রে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবেন, এবং আমি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি করে ঘাড় নেড়ে তাতে সম্মতি জানাবো। এর চেয়ে ক্লীবতা, এর চাইতে বড় স্তাবকতা, এর চাইতে বড় অসাংবাদিক সুলভ আচরণ আর কিছু হতে পারে বলে আমি বিশ্বাসই করি না। সেই জন্যেই আমি সাধারণত যখন সুমনদের বিরুদ্ধে এই ভগবতী পুলিশের চিঠি পাঠায় তখন আমি হাসপাতাল থেকে ওর পক্ষ নিয়েছি, ভবিষ্যতেও নেব।
যতদিন বাঁচব ততদিন নেব। কিন্তু এই যে একটার পর একটা মিথ্যা বচনের প্রত্যুত্তরে সুমনের এই যে দুর্বোধ্য নীরবতা, এটা আমাকে সাংবাদিক হিসেবে, ওর সিনিয়র সাংবাদিক হিসেবে, একদা সহকর্মী হিসেবে অত্যন্ত পীড়া দিয়েছে। কত বলবো বলুন তো? ইতিহাসকে আপন মনের মাধুরী মিশায়ে কেউ যদি অনর্গল ব্যক্ত করে চলে, এবং যাদের সম্পর্কে কথা বলছেন তারা সবাই মৃত, এবং যিনি বলছেন তার বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে বললেও খুব বেশি বলা হয়, কালাধারে চলে গেছে, তখন যদি দুয়ারে দাঁড়ানো সাংবাদিক দু চারটে পাল্টা প্রশ্ন না করে খুব বিনয়ের সঙ্গেই, তাহলে ব্যাপারটা একটু খটোমটো লাগে। এই যে 1 ঘন্টা 15 মিনিট আমাদের সময়টা সে নষ্ট করে দিল, তার জন্য নিজেদের উপরেই রাগ হয়। সবচাইতে বড় এবং ডাহা মিথ্যা কথাটা হলো, জ্যোতি বসু নাকি মমতাকে বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সম্পর্কে যে, আচ্ছা এরা কবে যাবে বলো তো? আমার মা বলতেন, অনেক সময় তো মাকে মিথ্যে বলতাম, মায়ের ওই লক্ষ্মীর ভাঁড়ার থেকে পয়সা যখন চুরি করতাম ধরা পড়ে যেতাম, কিংবা হয়তো রান্নাঘর থেকে কিছু চুরি করে খেয়েছি, কিংবা পাড়ায় অন্য বন্ধুদের সঙ্গে মারপিট করেছি, তখন অনিবার্যভাবে মাকে মিথ্যে কথা বলতেই হতো। আর মা বারবার বলতেন, এই এত মিথ্যা বলিস না, একদিন তোর জিভটাই খসে পড়ে যাবে। কিন্তু আমার মা আমার ক্ষেত্রে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা যদি আমাদের ভগবতীকে দেখে, তাহলে মায়ের কি প্রতিক্রিয়া হতো আমি না ভাবলেই শিহরিত বোধ করি। এখন জ্যোতি বসু বলেছেন এরা কবে যাবে, এরা কবে যাবে গো? আর কাকে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শেষ দিকে জ্যোতিবাবুর বাড়িতে অহরহ যেতেন। আমি অহরহ যেতাম না, নিয়মিত যেতাম। জয়কৃষ্ণ ঘোষ তার দেখভাল করতেন, 2-4টে প্রহরী বাইরে দাঁড়িয়ে থাকতো। একজন ডাক্তার ছিল, তার নাম আমার বন্ধু লোক, সে ডক্টর রাজীব শীল। সে সম্ভবত প্রতিদিন গিয়ে জ্যোতি বসুকে দেখত, প্রতিদিন না হলেও একদিন অন্তর একদিন তো বটেই। পুত্র চন্দন, তার প্রথম স্ত্রী, তার দ্বিতীয় স্ত্রী, তার সন্তানেরা, সর্বোপরি যে মানুষটি একেবারে অকৃপণভাবে রোগশয্যায় জ্যোতি বসুর পাশে একেবারে ঘুমন্ত কৃষ্ণের পাশে অর্জুনের বসে থাকার মতো করে বসে থাকতেন, তার নাম শ্রবণ কুমার টুডু, যাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পড়েছিলেন। আর প্রতিদিন না হলেও প্রতিদিন অন্তর একদিন তার সঙ্গে দেখা করতে যেতেন হয় সুভাষ চক্রবর্তী, নয় রমলা চক্রবর্তী। রমলাদি যখন যেতেন সঙ্গে খাবার নিয়ে যেতেন। জয়কৃষ্ণ ঘোষও বাড়ি থেকে রান্না টান্না করে জ্যোতিবাবুর জন্য নিয়ে আসতেন। খাদ্যরসিক মানুষ ছিলেন। অনেক বয়স হয়ে যাওয়ার পর হয়তো আর সেভাবে খেতে পারতেন না, কিন্তু এরাই ছিল তার ঘনিষ্ঠ বৃত্ত। তার মাঝখানে কখন মধ্যরাতে বা একেবারে ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় হুশ করে ঢুকে যেতেন এবং জ্যোতিবাবু তাকে তার ওই বিছানায় শোয়া অবস্থায় বলতেন, হ্যাঁ গো এরা কবে যাবে বলো তো? আমার ধারণা
স্বপন সাহার ফিল্মেও যদি এই ধরনের একটা ডায়লগ থাকে, তাহলে স্বপনবাবুও হয়তো সেটাকে কেটে পর্দা ফাই করে দিতেন। আর যার সম্পর্কে বলছেন তার সম্পর্কেই হয় বাজে কথা, নয় সম্পূর্ণ মিথ্যা কথা একের পর এক বলে যাচ্ছেন। কত আর বলবো বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনুন, বাজপেয়ীজি প্রাইম মিনিস্টার হতে পেরেছিলেন আমাদের জন্য। আমি জানি না সুমনের তখন কি মনে হচ্ছিল, ধরনের দ্বিধাও মনে হওয়া উচিত ছিল, আর নইলে বলা উচিত ছিল স্ট্রেট, দিদিমণি এটা অনেক দিন আগের ব্যাপার, তো আপনার স্মৃতিতে মরচে পড়েছে। 7 পিস না 8 পিস এমপি নিয়ে আপনি একজনকে প্রধানমন্ত্রী করে দিলেন দেশের, এটা কখনো সম্ভব? 1998 এবং 99 দুটো নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী যে আঘাত পেয়েছেন, সেটা ইতিহাসে লেখা থাকবে, এই মিথ্যা কোথাও লেখা থাকবে না। অটল বিহারী কলকাতায় এসে মমতার মায়ের পদস্পর্শ করেছিলেন। প্রতিদানে মমতা একটা ফিল্মজি গ্রাউন্ড দেখিয়ে তেহেলকা কেলেঙ্কারি, দলের কারুর সঙ্গে কোনো রকম পরামর্শ না করে অটল বিহারী বাজপেয়ী এবং জর্জ ফার্নান্ডিসের পিঠে ছুরি মেরে হঠাৎ বিরাট ত্যাগী হরিশ্চন্দ্র হবেন এই ভাব দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন। আর আজকে বলছেন, অনেকে জানে না, আমি তোমাকে বলছি, বাজপেয়ীজি কিন্তু আমাদের সমর্থন না পেলে প্রধানমন্ত্রী হতে পারতেন না। তারপরে আসুন, একের পর এক জিজ্ঞেস করছেন, এবং নরসিংহ রাও সম্পর্কে 23টা ভাষা জানা একজন মানুষ, এবং আমাকে যদি বলেন স্বাধীন ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পরে যে দ্বিতীয় ব্যক্তির নাম চিরভাস্বর হয়ে থাকবে, তিনি ওই পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও। দৈববশে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন মনমোহন সিংকে, এবং যে সাহস তার আগে কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারেননি, পরবর্তীকালেও কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারেন না, সেই সাহস দেখিয়ে তিনি একটা লাইসেন্স, পারমিট, কোটা রাজ কণ্টকিত একটা ক্লোজড ইকোনমিকে এক ধাক্কায় উন্মুক্ত করে দিয়েছিলেন। তিনি নাকি সিপিএমের সঙ্গে, সিপিএমকে পছন্দ করতেন এবং সেই জন্যেই মমতা তাকে অপছন্দ করতেন। আরে বাবা, 1991 সালে নরসিংহ রাও কটা আসন পেয়েছিলেন? বাইরে থেকে নরসিংহ রাওকে কারা সমর্থন করেছিল? বামপন্থীরা, সিপিএম। সেদিনের সিপিএমের আজকের মতো দুর্দশা ছিল না। 60, 61, 62টা সাংসদ নিয়ে তারা সংসদে ঢুকতেন, আর সেই নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় কে মন্ত্রী হয়েছিলেন বামেদের প্রচ্ছন্ন সমর্থন নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে নরসিংহ রাও সিপিএমের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য এত খারাপ হয়ে গেলেন। তার চেয়েও বড় কথা, তিনি এমন একটা বিষয়ে নরসিংহ রাওকে না জেনে, না শুনে, না পড়ে তাকে দেখে দিলেন, যেটা আমার মতে ইজ অ্যান অ্যাক্ট অফ ব্লাসফেমি। তিনি বললেন নরসিংহ রাওয়ের ষড়যন্ত্রেই 1992 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদের পতন হয়েছিল। অর্থাৎ
অ্যাজ প্রাইম মিনিস্টার হি ওয়াজ কমপ্লিসিট ইন দিস হিনাস ক্রাইম। কোথা থেকে জানলেন তিনি? তাকে নাকি অজিত পাঁজা বলেছিলেন। প্রথম কথা, আমি বাজি ধরে বলতে পারি অজিত পাঁজা এই ধরনের লুজ মন্তব্য করার লোকই ছিলেন না। আর আমাদের কাছে যদি বা হাসতে হাসতে কখনো করেও থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সব কথা বলার লোক তিনি ছিলেন না। 1998 সালে তৃণমূলের জন্মলগ্নে দুজন ব্যক্তির সহায়তায় বলতে পারেন দুটো স্তম্ভের উপর মমতা দাঁড়িয়েছিলেন। একজনের নাম অজিত পাঁজা, আরেকজনের নাম পঙ্কজ ব্যানার্জি। দুজনেরই তৃণমূলে থাকাকালীন কি দুর্দশা হয়েছিল সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। অজিত পাঁজার মতো লোক, যিনি একদা রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ রায়ের ক্যাবিনেটে, পরে উপর্যুপুরি কংগ্রেসের মন্ত্রিসভায় কখনো ইনফরমেশন ব্রডকাস্টিং, কখনো ফরেন মিনিস্টার অফ স্টেট, কখনো যোজনা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাকে শেষ জীবনে একটা কাউন্সিলর পদের জন্য ভোটে লড়তে হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক নেত্রীর বেইমানির কারণে। এবং এতটাই বীতশ্রদ্ধ হয়েছিলেন অজিতবাবু যে তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, he declared Mamata as a confirmed psychiatric patient। যে অভিযোগ প্রকাশ্যে আজ পর্যন্ত যতটাই সত্য হোক না কেন, মুখ ফুটে কেউ আজ পর্যন্ত বলার সাহস পাননি। আর সিপিএমের সঙ্গে সমঝোতা করার জন্য প্রথম কথা, ওই দিন অযোধ্যায় আমি হাজির ছিলাম এবং পরবর্তীকালে যত বই প্রকাশিত হয়েছে, আমি প্রণব মুখার্জির সঙ্গে কথা বলেছি। একমাত্র লোক যে এই প্রশ্নে মমতার সঙ্গে একমত হবে তার নাম মণিশঙ্কর আইয়ার। দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভূভারতে পাওয়া যাবে না। তারপরে যখন নরসিমহা রাওয়ের প্রামাণ্য জীবনী বেরিয়েছে, তাতে যেটা জানা গেছে সেটা হলো বাবরি মসজিদের যখন পতন হচ্ছে তখন 9 নম্বর মতিলাল নেহরু রোডের বাড়িতে নরসিমহা রাও পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন খিল তুলে দিয়ে। তার বাড়িতে ঘন ঘন ফোন যাচ্ছিল, কিন্তু তিনি সেই ফোন কল রিসিভ করেননি। এই ছিল তার অপরাধ। তার চেয়েও বড় কথা, একটা দল যদি সুপ্রিম কোর্টের কাছে লিখিত হলফনামা দিয়ে বলে যে আমরা কোনোভাবে ওই স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত হতে দেব না, আর তারপরে ঠিক উল্টোটা করে বা তাদের নিয়ন্ত্রণের বাইরে বিষয়টা চলে যায়, তার দায় নরসিমহা রাওয়ের উপর পড়ে। যা খুশি আপনি তাই বলবেন। জ্ঞানেশ কুমারকে গাল দিচ্ছেন দিন, তাই বলে নরসিমহা রাও? আপনি প্রণব মুখোপাধ্যায় চাইতে ভালো নরসিমহা রাওকে চিনতেন? সত্যি বলছি, সিপিএমের সঙ্গে সাঁট করার জন্য নরসিমহা রাওকে উনি পছন্দ করতেন না। ভারী বয়ে গেল নরসিমহা রায়ের। অথচ মনমোহন সিং, যিনি 2004 এবং 2009 দুবার ইউপিএ সরকারের নেতৃত্ব দিলেন এবং 2009 নেতৃত্ব দেওয়াকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রেলমন্ত্রী করলেন, কার সমর্থনে টিকেছিল সে সরকার? মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মনমোহন সিং খুব ভালো, তিনি আস্তে কথা বলেন, আস্তে আস্তে শোনেন,
আরও আস্তে এবং শিক্ষিত ভদ্র, অর্থাৎ একজন ঐতিহাসিকভাবে ভালো কি খারাপ সেটা সম্পূর্ণ তো নির্ভর করছে সেই ভদ্রলোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেমন আচরণ করেছেন তার উপর। তার কাছে দেবেগৌড়াও ভালো, তার কাছে বিশ্বনাথ প্রতাপ সিংও ভালো। আর রাজীব গান্ধী তো, যে রাজীব গান্ধীর পিঠে ছুরি মেরে বিশ্বনাথ প্রতাপ সিং গভর্নমেন্টটাকে ফেলে দিলেন এবং আজ পর্যন্ত কংগ্রেস একক ক্ষমতায় দিল্লিতে আসতে পারল না, সেই ভিপি সিং না আমাকে খুব ভালোবাসতেন। আর তারপরে রাজীব ভালো, সোনিয়া ভালো, দেবেগৌড়া ভালো, আর নিজের সম্পর্কে একটা শব্দ বলে ফেলেছেন ভুল করে, সেটা হচ্ছে আমরা তো নীচ প্রকৃতির লোক। আমি আবার ইউটিউবে ঘুরিয়ে শুনলাম, সত্যি কি আমি যা শুনলাম সেটা সত্য? দেখলাম এই একটি সেলফ অ্যাসেসমেন্ট ইজ 100% কারেক্ট। এর বাইরে ওই সাক্ষাৎকারে উল্লেখযোগ্য আর কিচ্ছু নেই। এপিজে আব্দুল কালামকে তিনি করেছেন রাষ্ট্রপতি, অটল বিহারী বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছেন, তার হৃদয়ের রানী ছিলেন তার মা, সুমনকে জবা ফুল, শিউলি, আরও যত রকম জবরদখল জমিতে গাছ তৈরি করেছেন তার শোভা দেখিয়েছেন। এখন এই সব দেখিয়ে টেকিয়ে একবার মুখ ফসকে সুমন জানতে চেয়েছিল, দিদি এই যে ইডি আপনার বিরুদ্ধে, না 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 না, এ নিয়ে আমি কোনো কথাই বলবো না, বিষয়টা সাবজুডিস। আরে বাবা, ইলেকশন কমিশনের মামলাও তো সাবজুডিস, রোজ তো পাপান্ত করছেন আপনি। তখন আপনার মনে হয় না যে বিষয়টা বিচারাধীন, আমার কিছু না বলাই ভালো? আপনার ওই সবুজ ফাইল নিয়ে বিরাট হান্টারওয়ালির মতো ক্যামেরার সামনে পোজ দেওয়া, সেটাই সাবজুডিস হয়ে গেল একমাত্র। সুতরাং আপনারা কে কীভাবে দেখেছেন জানি না, আমি এর ইচ্ছে করলে এই নিয়ে 2 ঘন্টা বলতে পারি, কিন্তু সেটা সময়ের অপচয় আপনাদেরও আমারও। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।